এবার সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার। আটক দেখানো হয়েছে মিরপুর ও যাত্রাবাড়ী থানার হত্যা মামলায়। টেন্ডার ছাড়াই ৯০টি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়েছিল আওয়ামী লীগ সরকার। ৩ বছরের চুক্তি থাকা রেন্টাল প্ল্যান চলেছে বছরের পর বছর, দিতে হয়েছে বিশাল অঙ্কের ভাড়া। একটা সময় পরে গিয়ে যখন অনেক বেশি ক্যাপাসিটি বাড়তে শুরু করলো, সে সময় এই ধরনের ক্লজ না দিলেও তো আবার নতুন বিদ্যুৎ কেন্দ্র কমিয়ে আনলেও আমাদের জন্য হতো। যে উদ্দেশ্যে প্রণোদিত হয়ে আইন তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্য ছিল লুণ্ঠন বা তছরূপ করা। পাচার অর্থ ফেরাতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র, একান্ত সাক্ষাৎকারে ব্রেন্ট নেইম্যান। দুর্নীতি প্রতিরোধে দৃঢ়ভাবে পাশে থাকার ঘোষণা অঞ্জলি কৌর। Will hopefully improve and strengthen their system against corruption, against money laundering. It wants to be known as an anti-corruption government. And so for us, that is a great signal from the interim government. And so we will do our best. ডক্টর ইউনূস ও মার্কিন প্রতিনিধি দলের বৈঠকে দেশ পুনর্গঠন সহ নানা বিষয়ে আলোচনা। কোনো কথা হয়নি নির্বাচনী রোডম্যাপ ও ভারত ইস্যুতে। গণঅভ্যুত্থানে রাজধানীর বাড্ডায় গুলিতে প্রাণ হারানো পোশাক শ্রমিক সোহাগের পরিবারে থামেনি আহাজারি। অর্থাভাবে হচ্ছে না গুলিবিদ্ধ আরেক সন্তানের চিকিৎসা। বাচ্চা মানুষ এরা আনন্দের মধ্যে গেছে। এই সময়তে আমার ফুলার বুকে দিয়ে 3টা গুলি দূরিয়া গেছে। সোহাগের উপরে আমার বল ভরসাটা বেশি আছিল, তখন তার আমার দুনিয়ার থাহা মরা হয়েছে সমান। আজ 12ই রবিউল আওয়াল, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। শরীয়ত সম্মতভাবে উদযাপনের তাগিদ আলেমদের। বিদেশ নির্ভরতায় কাঙ্ক্ষিত সাফল্য আসেনি ডিজিটাল খাতে, মত বিশ্লেষকদের। বেসুমার লুটপাটের জন্যই এড়িয়ে চলা হতো স্থানীয় প্রযুক্তিবিদদের। এবার ফ্লোরিডায় ট্রাম্পের গলফ ক্লাবে অস্ত্রধারী হামলার আগে আটক হয় সিক্রেট সার্ভিসের তৎপরতায়। হত্যা চেষ্টা ছিল কিনা খতিয়ে দেখছে এফবিআই। শুভ সকাল সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর নিয়ে সঙ্গে আছি নাবিলা সোহার। সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার রাতে রাজধানীর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে এবং মাহবুব আলীকে গ্রেফতার করা হয় সেগুনবাগিচা এলাকা থেকে। পুলিশ বলছে, মামলার অধিকতর তদন্তের জন্য সোমবার আদালতে তুলে গ্রেফতার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। নীলফামারী ২ আসন থেকে টানা 5 বার সংসদ সদস্য নির্বাচিত আসাদুজ্জামান নূর জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব। 1963 সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে যোগদানের মাধ্যমে রাজনীতিতে আসলেও 1998 সালের মাঝামাঝি সময়ে যোগ দেন আওয়ামী লীগে। এর মধ্যে 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব পান আওয়ামী লীগ সরকারের সংস্কৃতি মন্ত্রী হিসেবে। রোববার রাতে রাজধানীর বেইলি রোডের নরতন কলোনি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবর্ষণের ঘটনায় রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। একই রাতে গ্রেফতার করা হয় আওয়ামী লীগ সরকারের সাবেক বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেফতারের কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। ওই মামলায় 7 নম্বর এজাহারভুক্ত আসামি মাহবুব আলী। 2014 সাল থেকে হবিগঞ্জ 4 আসনে টানা 2 বার সংসদ সদস্য ছিলেন মাহবুব আলী। 2018 সালে দায়িত্ব পান বিমান প্রতিমন্ত্রীর। সে সময় ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠে তার বিরুদ্ধে। গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে হেরে যান যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সৈয়দ সাইদুল হকের কাছে।
5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে এ নিয়ে গ্রেফতার হলো 27 জন মন্ত্রী, এমপি, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। কোনো টেন্ডার ছাড়াই 90টি বিদ্যুৎ কেন্দ্র তৈরির অনুমতি দিয়েছিল আওয়ামী লীগ সরকার। এমনকি এটি নিয়ে প্রশ্ন উত্থাপন বন্ধ করতে 2 বছরের জন্য করা দায়মুক্তি আইন বহাল রাখা হয় 15 বছর। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে করমুক্ত সুবিধা দেয়া হয় 20 বছরের জন্য। এত কিছুর বাইরে গত 16 বছরে কেবল ক্যাপাসিটি চার্জ হিসেবে বেসরকারি খাতকে 1,36,000 কোটি টাকা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। দ্রুত সংকট চিহ্নিত করে দোষীদের শাস্তি ও ভবিষ্যতে অনিয়ম প্রতিরোধে কার্যকর নির্দেশনা দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। 2009 সালে সরকার গঠনের পর একের পর এক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেয় আওয়ামী লীগ সরকার। দ্রুত উৎপাদনের কথা বলে দরপত্র ছাড়াই এসব অনুমোদন পায় কয়েকটি কোম্পানি। এটাকে আইনি বৈধতা দিতে 2010 সালে প্রণীত হয় দায়মুক্তি আইন, যা বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন নামে পরিচিত। সেখানে বলা হয়, কোনো কার্য, গৃহীত কোনো ব্যবস্থা, প্রদত্ত কোনো আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতের নিকট প্রশ্ন উত্থাপন করা যাবে না। মাত্র 2 বছরের জন্য এ আইন করা হলেও কয়েক দফা মেয়াদ বাড়িয়ে তা টিকিয়ে রাখা হয় 15 বছর। বিশেষ ক্ষমতা আইনের বাইরে সর্বনিম্ন 3 থেকে 20 বছর পর্যন্ত করমুক্ত সুবিধা পেয়েছে কয়েকটি বিদ্যুৎ কোম্পানি। 3 বছরের চুক্তিতে থাকা রেন্টাল কেন্দ্রগুলোর কয়েকটি চলেছে বছরের পর বছর। সেগুলোর জন্য গুনতে হয়েছে বিশাল অঙ্কের ভাড়া। একটা সময় পরে গিয়ে যখন অনেক বেশি ক্যাপাসিটি বাড়তে শুরু করলো, সে সময় এই ধরনের ক্লজ না দিলেও আবার নতুন বিদ্যুৎ কেন্দ্র কমিয়ে আনলেও আমাদের জন্য হতো। যে উদ্দেশ্যে প্রণোদিত হয়ে আইন তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্য ছিল লুণ্ঠন বা তসরুপ করা। সেই তসরুপকে এই আইন দিয়ে প্রলং করা হয়েছে, সম্প্রসারণ করা হয়েছে, সুরক্ষিত করা হয়েছে। এই আইন বাতিল করার সঙ্গে সঙ্গে আইন প্রণেতা, যারা আইনের সঙ্গে প্রণয়নের সঙ্গে জড়িত ছিল, তারা অপরাধ করেছে। বিদ্যুৎ কেন্দ্রগুলো 80% প্ল্যান্ট ফ্যাক্টর বা সক্ষমতায় চলার কথা, যদিও বেশিরভাগই চলেছে 60-এর নিচে। দেশে এখন বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 27,000 মেগাওয়াটের মতো, যদিও গড়ে উৎপাদন করা হয় 13 থেকে 14,000 মেগাওয়াট। যদিও বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি চার্জ নিয়মিতই শোধ করেছে সরকার। 2022-23 অর্থ বছরে এর পরিমাণ ছিল প্রায় 18,000 কোটি টাকা। এক বছরে তা 58 ভাগ বেড়ে দাঁড়িয়েছে 28,000 কোটি টাকায়। লুণ্ঠনমূলক ব্যয় বৃদ্ধি করে মুনাফা চলে গেছে সেই অলিগারদের হাতে, এবং তারপরে তো মুনাফাগুলো কোথায় চলে গেছে? বাংলাদেশ ব্যাংকের সেই 700-8 মিলিয়ন ডলার চলে যাওয়ার মতো করে। জনগণের অর্থ উদ্দেশ্যমূলকভাবে বিনিয়োগকারীদেরকে সুযোগ দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে, এবং তারা এক ধরনের যৌথভাবে যোগসাজশের মাধ্যমে আত্মসাৎ করার সুযোগ তৈরি করা হয়েছে, যার মূল্যটা এবং যার ফলে বিদ্যুতের মূল্য আমাদের অনেক বেশি দিতে হয়েছে জনগণকে। গত 16 বছরে কেবল ক্যাপাসিটি চার্জ বাবদ যত টাকা দেয়া হয়েছে তা 4টি পদ্মা সেতু তৈরির খরচের চেয়েও বেশি। এসব ঘটনা খতিয়ে দেখে বিদ্যুৎ খাতে সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। রিফর্ম কমিশনটা সংশ্লিষ্ট, যাতে স্বার্থ সংঘাত মুক্ত থাকে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। এজন্য মেনে চলতে হবে IMF এর পরামর্শ। যমুনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা জানিয়েছেন সফররত মার্কিন প্রতিনিধি দলের প্রধান ব্রেন্ট নেইম্যান। তার সফরসঙ্গী USAID এর উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর বলেছেন, এদেশের অন্তর্বর্তী সরকার দুর্নীতি প্রতিরোধে সক্রিয়। এ কাজে ঢাকার সঙ্গে নিবিড়ভাবে থাকবে ওয়াশিংটন। মার্কিন প্রতিনিধি দলের 2 সদস্যের বিশেষ সাক্ষাৎকার নিয়েছেন আমাদের সহকর্মী আহমেদ রেজা। Hello dear ladies and gentlemen, this is me Ahmed Reza is welcoming all of you with a hearty greetings on behalf of Jomuna Television. We are having 2 respectable guests among us and রাজধানীর EMK সেন্টারে যমুনা টেলিভিশনের মুখোমুখি হন সফররত মার্কিন প্রতিনিধি দলের প্রধান, অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও আন্তর্জাতিক সাহায্য সংস্থার উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর। Thank you so much.
for your time with Jamuna Television. 5 আগস্ট সরকার পরিবর্তনের পর উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের এটি প্রথম সফর। মত প্রকাশের স্বাধীনতা ও সুশাসন নিয়ে বহু দিন ধরে পরামর্শ দিয়ে আসছিল দেশটি। So if I talk about the primary areas where the United States sees potential to enhance ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বেশ কিছু সংস্কারের পদক্ষেপ নিয়েছে। বিষয়গুলো কিভাবে দেখছে যুক্তরাষ্ট্র? এই সংস্কারে তারা কোনো সহযোগীর ভূমিকা রাখতে পারে কিনা এমন প্রশ্ন ছিল অঞ্জলি করির কাছে। One of the things that we've heard very clearly from this government is that it wants to be known as an anti-corruption government. And so for us, that is a great signal from the interim government. And so we will do our best to be able to support them in these efforts, to be able to support processes to create more transparency, to be able to help them digitize efforts so that it can be more thought through, so everyone can know across the country what is happening. শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই বেরিয়ে আসছে ব্যাংক খাতে লুটপাটের চিত্র। জানা যাচ্ছে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে ঋণ বা ব্যবসার নামে। কোনো কোনো ব্যাংকে দেখা দিচ্ছে নগদ টাকার সংকট। পাচার করা টাকা ফেরাতেও সক্রিয় ভূমিকা রাখতে পারে যুক্তরাষ্ট্র। In some of our conversations today, I mentioned the possibility of building into Bangladesh's IMF program a governance diagnostic, which is a tool that the IMF offers to try to understand macroeconomically relevant aspects. If Bangladesh chooses to include that element in their IMF program, that would be one way for Bangladesh to get assistance that will hopefully improve and strengthen their system against corruption, against money laundering. প্রতিনিধি দলের সদস্যরা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে আগের চেয়ে গভীর সম্পর্ক রাখবে ওয়াশিংটন। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন ও মানবিক সহায়তা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনজনিত বিষয়েও সহায়তা বাড়াতে কাজ করবে যুক্তরাষ্ট্র। And we have focused on lifting up the people of Bangladesh in partnership. That has been our model, to do everything in partnership with the government and with the people of Bangladesh. We've worked across a number of different areas. So it has been economic growth and stability. We focused on environmental conservation, clean energy, climate resilience. We focused on education, enhancing education overall. We focused on health and health service delivery and strengthening health systems. We've also focused on being able to provide humanitarian assistance and disaster risk support. And offering support in any way we can toward making the reforms and enhancing the environment, which I think will lead to even stronger economic ties between the U.S. and Bangladesh. Secretary Yellen, President Biden, Vice President Harris, and throughout our administration, we all know that some of these reforms will be very difficult to enact, but we think that that Bangladesh is ready to do it, that they will bring tremendous benefit to Bangladeshis. প্রায় 25 মিনিটের প্রশ্নোত্তরে উঠে আসে পরিবর্তিত বাংলাদেশে অর্থনৈতিক চ্যালেঞ্জ ও উন্নয়ন সংকট মোকাবেলা প্রসঙ্গ। এসব ক্ষেত্রে আন্তরিকভাবে ঢাকার পাশে থাকার কথা বলেন মার্কিন প্রতিনিধিরা। Dear viewers, thank you so much for staying with us, and you know that stay tuned with always Jamuna Television for having more insightful discussion. And until next time, I'm Ahmed Reza, wishing you a wonderful day ahead. Thank you so much for joining. আজ রাত 9টায় যমুনা টেলিভিশনের প্রচারিত হবে বিশেষ এই সাক্ষাৎকারটি। বাংলাদেশের পুনর্গঠন, মৌলিক সংস্কার ও পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সরকারের বিভিন্ন পদক্ষেপে সমর্থন জানিয়ে তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে মার্কিন প্রতিনিধি দলটি। নির্বাচনের রূপরেখা নিয়ে রোববারের বৈঠকে যুক্তরাষ্ট্র কিছু জানতে চায়নি দাবি পররাষ্ট্র সচিবের। সরকারের এই শীর্ষ কূটনীতিক জানান, বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনের বিষয়টিও ছিল না ডোনাল্ড লুর সাথের বৈঠকে। বৃষ্টি ভেজা সকালে 9টার পরপরই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৌঁছান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। দেশটির রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান নেতৃত্ব দেন দেশটির। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে প্রথম বৈঠক করেন তারা। ছিলেন বহুল আলোচিত যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন সহ দুদেশের নীতি নির্ধারকরা। ঘণ্টাখানেকের বৈঠকে আসে দ্বিপাক্ষিক সম্পর্কের নানান দিক, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা।
এর পরপরই অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে সোয়া ঘণ্টার বৈঠক করেন তারা। এ সময় অর্থনৈতিক সংকট নিরসন ও ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বাড়াতে ওয়াশিংটনের সহায়তা চায় ঢাকা। $200 মিলিয়ন নতুন সহায়তা নিয়ে চুক্তি সই হয় এ সময়। This is a new agreement for fiscal year 2023. So this is from our newest funds that are with this government, with this new interim government. এইটা যে চুক্তিটা ছিল ওইটা নতুন করে আরো $200 মিলিয়ন যোগ করা হয়েছে। এইগুলো সব আলাপ করেছে, আমরা পরে এগুলোর সাথে আরো ডিটেইল আলাপ। সেখান থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে যান মার্কিন প্রতিনিধি দল। ঘণ্টাখানেকের এই বৈঠকে সমসাময়িক বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরেন সরকার প্রধান। জানান সংস্কারের জন্য তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা। এটাকে বিশেষ সময় উল্লেখ করে দেশ পুনর্গঠনে ওয়াশিংটনের সহায়তা চান ডক্টর ইউনূস। প্রথম যে আশা সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান এবং সেটার প্রতিফলন হিসেবেই সরকার গঠনের দ্বিতীয় মাসের প্রথমেই তারা এই প্রতিনিধি দলটি পাঠিয়েছে। দ্বিতীয়ত আমরা আর্থিক সংস্কারের যে সমস্ত সেক্টরকে আইডেন্টিফাই করেছি এই সবগুলো সেক্টরেই তারা সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর পররাষ্ট্র সচিবের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেন মার্কিন প্রতিনিধি দল। সফরে দিল্লি হয়ে ঢাকা এসেছিলেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বৈঠকে ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন নিয়ে ওয়াশিংটনের বার্তা কি ছিল জানতে চান সাংবাদিকরা। প্রতিটি দেশের সাথে আমাদের যে সম্পর্ক সেটা দ্বিপাক্ষিক সম্পর্ক। আমরা এই ধরনের কোনো আলোচনা মনে হয় আগে কখনো যাই নাই। আমার এই আলোচনা তো আমি এই ধরনের কোনো আলোচনা করি। সংসদ নির্বাচন বা এর রূপরেখা নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। আমার যে বৈঠক ছিল সেই বৈঠকে আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেই বিষয়টি আলোচনা হয়নি। আসন্ন জাতিসংঘ অধিবেশনের সময় নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হতে পারে বলেও জানান সরকারের এই শীর্ষ কূটনীতিক। যদি দুই পক্ষের স্কেডিউল মেলে তাহলে হয়তো সেখানে দেখা হওয়ার একটা সম্ভাবনা আছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন সুনামগঞ্জের দুই ভাই সোহাগ ও শুভ। 5 আগস্ট মিছিলে পুলিশের গুলিতে প্রাণ হারায় সোহাগ, গুলিবিদ্ধ হয় শুভ। 2 সন্তানের শোকে পাগল প্রায় বাবা মা। অর্থের অভাবে শুভর প্রয়োজনীয় চিকিৎসাও করাতে পারছে না হতদরিদ্র পরিবারটি। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শহীদ সোহাগ মিয়ার বাবা মার চোখের পানি থামছে না কিছুতেই। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গোলামীপুরে সমাহিত করা হয়েছে সোহাগকে। পরিবার জানায় 2019 সাল থেকে ঢাকায় 2 ভাই সহ পোশাক শ্রমিকের কাজ করত সোহাগ। আন্দোলনের ডাকে সাড়া দিয়ে 2 ভাই বেলাল ও শুভকে নিয়ে যোগ দিয়েছিলেন মুক্তির মিছিলে। আন্দোলনে নিহত হন সোহাগ আর গুলিবিদ্ধ হন শুভ। যা সামর্থ্য ছিল আমরা করাইছি, এখনো করানোর জন্য চেষ্টা করি, ঠিক আছে, কিন্তু টাকা পয়সার অভাবে আমরা করতে পারি না। আমার পাও অনেক যন্ত্রণা করে, মানে ব্যথা করে, এর লাগি মনে করে ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ আনতে পারতেছি না, আজকে কয়েকদিন ধরে ওষুধ খাইতে পারতেছি না, পাও অনেক যন্ত্রণা করতেছে। 2 সন্তানের করুণ পরিণতিতে দুশ্চিন্তা ঘিরে ধরেছে দারিদ্র্যপীড়িত পরিবারটিকে। বাচ্চা মানুষ ফুর্তি আমাদের গেছে, বেরিয়ে যে বাড়িয়ে গেছে, এরা আনন্দের মধ্যে গেছে। অনেক এই সময় নাচতেছে ফিরতেছে, এই সময়তে আমার ফুলার বুকে দিয়ে 3টা গুলি দূরিয়ে গেছে। তাই আমার এই সোহাগের উপরে আমার বল ভরসাটা বেশি আছিল। তখন তার আমার দুনিয়ার থাহা মরা হয়েছে সমান। বাসাটা আছেন রাস্তার লোকে, আমরা যে সময় ছাত্ররা ডাক দিচ্ছে আমরা ওই সময় গেছি। বাড্ডা থানার সামনে যাওয়া মাত্রই পুলিশে এলোপাতারে গুলি শুরু করছে। সোহাগ হত্যাকারীদের চিহ্নিত ও বিচারের দাবি প্রতিবেশীদের। একই সাথে দরিদ্র পরিবারটির পুনর্বাসনও চাইছে তারা। বর্তমান অবস্থা হয়েছে আসলে তার বিশেষ করে তার গড়েই নেই, একবারে থাকার মতো এই যে জায়গাটা ওই জায়গাটাও ওদের না। সোহাগের উপরেই তারা বল ভরসা আছিল। সোহাগে খামাই করছে, মা বাপরে খাবাইছে, মানে এই সোহাগের অবস্থা মারা যাবার পরে তার মা বাবা অসহায়। এক ভাই মারা গেছে, মারা গেলে 4 ভাই যে মনে করেন সরকার যদি মনে করেন ওদেরকে একটা চাকরি দেয় তাহলে মনে করেন ওরা একটু ভালো চলতে পারবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন রাজধানীর বাড্ডায় পুলিশের গুলিতে প্রাণ হারান সোহাগ মিয়া। সাবরিনা লিজা, যমুনা নিউজ। আজ 12 রবিউল আওয়াল।
মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। নানা আনুষ্ঠানিকতায় দিনটি পালন করেন মুসলিমরা। এই উপমহাদেশে মিলাদুন্নবী পালনে ঐতিহ্য 400 বছরের। সুন্নি মতাদর্শী ইসলামী চিন্তাবিদরা বলছেন, শরীয়ত সম্মতভাবে ঈদে মিলাদুন্নবী পালনের তাৎপর্য রয়েছে, তবে এ নিয়ে কিছু ইসলামী চিন্তাবিদের দ্বিমতও রয়েছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যু আরবি রবিউল আউয়াল মাসে। 12ই রবিউল আউয়াল জন্মদিনকে উপলক্ষ করে বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী পালনের ইতিহাস 400 বছরেরও বেশি পুরনো। ইসলামী চিন্তাবিদরা বলেন, ইসলামে মহানবীর জন্মদিন বিশেষ তাৎপর্য বহন করে। সমগ্র বিশ্ব জগতের কর্তব্য রাসূলের আগমনে উৎসাহ, আনন্দ, উচ্ছ্বাস প্রকাশ করা, বিশেষত মুসলমানদের জন্য এবং এই উম্মতের জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছিলেন মানব জাতির দিশারি হিসেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মক্ষণ এবং জন্মসাল এবং জন্মের ইতিবৃত্ত আলোচনা করতে পারা, এটা সত্যি সব বড় ধরনের একটি ইবাদতের অংশ এবং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত প্রাপ্ত হওয়ার বান্দাদের গুণাবলীর মধ্যে অন্যতম একটি। মহানবীর আগমন পুরা জাহানের জন্য বরকতময় বলে উল্লেখ করে ইসলামী চিন্তাবিদরা এদিন মিলাদ, নফল রোজা ও ইসলামী বয়ানের উপর গুরুত্ব দিয়ে থাকেন। উচ্ছ্বাস প্রকাশ করব আমাদের সর্বোচ্চটা দিয়ে, তবে সেটা হবে শরীয়তের সীমারেখার মধ্যে। মিছিল, আনন্দ মিছিল, শোভা মিছিল করতেই পারি, সাথে সাথে আমাদেরকে এই দিনে দৃঢ় শপথ নিতে হবে, আমাদের এই দুনিয়ার জীবনটা বড়ই ঠুনকু, একদিন চলে যেতে হবে। এই দুনিয়ার জীবনের সফলতা হবে রাসূলের অনুসরণের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীর কাছ থেকে প্রাপ্ত কোনো আমল আমরা গ্রহণ করে সেটা সুন্নাহ হিসেবে গ্রহীত হবে আল্লাহ তাআলার কাছে, এবং যারা এই কাজগুলি করবে সেটা সওয়াবের অন্তর্ভুক্ত হবে। আর যারা মন গড়া যদি কোনো কিছু করে থাকে সেটা বেদাত হিসেবে আখ্যায়িত হবে। মিছিল করা, শোভাযাত্রা করা আমরা সাহাবীদের কাছ থেকে দেখিনি। ঈদে মিলাদুন্নবী পালন হয় বিশ্বের বিভিন্ন দেশে। বাংলাদেশে এই দিন সরকারি ছুটি থাকে। নূর নবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বন্দর নগরীতে আয়োজন করা হয়েছে জশ্নে জুলুস। নগরীর 16 শহরে জশ্নে জুলুস উপলক্ষে এরই মধ্যে জমায়েত হয়েছেন লাখো মানুষ। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, জানতে চাই জশ্নে জুলুস কি শুরু হয়েছে এবং আয়োজকরা এ বিষয়ে কি বলছেন? সোয়ার এখনো পর্যন্ত মূল যে জুলুস সেটি এখনো পর্যন্ত খানকা শরীফ থেকে বের হয়নি। আমরা জামে আহমেদিয়া সুন্নিয়া মাদ্রাসার সামনেই রয়েছি। এখান থেকে মূল যে জুলুস সেটি বের হবে এবং তার আগ থেকে আপনি দেখছেন যে লাখো মানুষ খানকা শরীফের যে কাছাকাছি যে জুলুসে অংশগ্রহণ করছেন তারা কিন্তু চলে এসেছেন এবং একেবারে পুরো প্রধান সড়ক জুড়েও কিন্তু আমরা দেখেছি লাখ লাখ মানুষ কিন্তু অপেক্ষা করছেন তারা জুলুসে অংশগ্রহণ করার জন্য। আপনি জানেন সোহার যে 1974 সাল থেকে এটি যে চট্টগ্রামের যে ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে এবং এই জুলুসে লাখ লাখ মানুষ, আয়োজকরা আসলে যেটি বলছেন গতবার প্রায় 70 লক্ষ মানুষ এই জুলুসে অংশগ্রহণ করছেন, এবারও তার ব্যতিক্রম হবে না। যদিও বা এবার রাজনৈতিক বৈরিতার কারণে কিছুটা আমরা মানুষের সংখ্যা কম দেখছি, তারপরেও কিন্তু এখানকার আয়োজকরা বলছেন যে এবারও 70 থেকে 80 লাখ মানুষ এই জুলুসে অংশগ্রহণ করবেন। এখানে এই জুলুসে অংশগ্রহণ করার জন্য আমরা দেখি সবসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে চট্টগ্রামে মানুষ দু একদিন আগ থেকে এসে উপস্থিত হয় এবং যে জুলুস যেহেতু সকাল 8:30টায় বের হওয়ার কথা রয়েছে, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে যে মূল জুলুস সেটি আসলে শুরু হবে। এবার আমরা যতটুকু জানি আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহর নেতৃত্বে এই জুলুস হবে এবং সেটি এই যে মাদ্রাসার খানকা শরীফ থেকে বের হয়ে নগরীর প্রধান সড়ক অতিক্রম করবে এবং সেটি শেষ করে আবার কিন্তু এই 16 শহরের যে খানকা শরীফ এখানে এসে শেষ হবে। সোহার। সুমন, ধন্যবাদ আপনাকে। বন্যার ধকল কাটিয়ে ওঠার আগে গত কদিনের অবিরাম বৃষ্টিতে আবারও ডুবেছে নোয়াখালীর নিম্নাঞ্চল। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। আজ আবহাওয়ার কি অবস্থা দেখছেন? পরিস্থিতির কি কোনো উন্নতি হয়েছে কিনা? সোয়ার, আমি এখন আছি নোয়াখালীর সবথেকে বন্যা কবলিত বা জলবদ্ধ এলাকা বেগমগঞ্জ উপজেলা। আর আমি নিশ্চয় আপনাকে দেখাতে পারছি যে এখানে বন্যা পরিস্থিতির কী অবস্থা। আসলে মাঝখানে 7-8 দিন বৃষ্টি না থাকায় পানি কমলেও গত 2-3 দিনের যে বৃষ্টি বা ভারী বর্ষণ তাতে আসলে অন্তত 6 থেকে 8 ইঞ্চি পরিমাণ পানি বেড়ে গিয়েছে। আজ সকাল থেকে অবশ্য বৃষ্টি নেই, আকাশ কিছুটা মেঘলা আছে। আবহাওয়া অফিস বলছে যে আজ নাগাদ পরিস্থিতির উন্নতি হবে। তবে আসলে পরিস্থিতি উন্নতি হওয়ার আগে
এখানকার মানুষের, নোয়াখালীর বিশেষ করে সেনবাগ, সোনাইমুড়ি এবং বেগমগঞ্জে যে মানুষের দুর্ভোগ সেটি আসলে অনেকাংশে বেড়ে গিয়েছে, কেননা দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে আসলে নোয়াখালীর এই মানুষের দুর্ভোগ। এখানে দেখাতে পাচ্ছি যে মানুষের ঘরের ভিতরে এখনও পানি রয়েছে এবং ঘরগুলো আসলে মাটি, কাঁচা মাটির হওয়ার কারণে, নরম হয়ে যাওয়ার কারণে অনেকটা ভেঙে পড়ার উপক্রম। অনেকে আসলে আশ্রয়কেন্দ্রে গেলেও গত 2-3 দিন বৃষ্টিতে পানি বেড়ে যাওয়ার কারণে আবারও আশ্রয়কেন্দ্রে ফিরে যেতে হয়েছে। অর্থাৎ মানুষ একটা উভয় সংকটের মধ্যে রয়েছে। একদিকে তারা আশ্রয়কেন্দ্রে থাকতে পারছে না, দীর্ঘদিন ধরে তারা আসলে শুকনো খাবার বা আশ্রয়কেন্দ্রে বেশি তারা অসহ্য হয়ে পড়েছে আশ্রয়কেন্দ্রে থাকতে। অন্যদিকে তারা ঘরে ফিরতে পারছে না, কেননা ঘরের যে নাজুক অবস্থা, ঘর ভেঙে পড়ার উপক্রম হয়েছে। অন্যদিকে আসলে এখানকার মানুষের এখনও ত্রাণ সহায়তা দরকার। যে প্রথম দিকে ত্রাণ সহায়তা আসলে এখন আসলে পর্যাপ্ত নয়। তাছাড়া এখানকার দীর্ঘদিন জলাবদ্ধ হওয়ার কারণে পানি প্রচণ্ড রকম দূষিত হয়ে পড়েছে এবং রোগ জীবাণু ছড়িয়ে পড়েছে। সবুজ, ধন্যবাদ আপনাকে। যশোরে গত 1.5 দশকে নিজেদের মধ্যে হানাহানিতে খুন হয়েছেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। অভিযোগ আছে বেশিরভাগ হত্যাকাণ্ডই ঘটে দলীয় কোন্দল, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, মাদক চোরাচালান ঘিরে। এসব ঘটনার একটিরও বিচার হয়নি। উল্টো কোনো কোনো ক্ষেত্রে অভিযুক্তদের দলীয় পদবি দিয়ে পুরস্কৃত করার অভিযোগও আছে। যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নান যখন খুন হন তখন তার 3 সন্তানই ছোট। পরিবার নিয়ে অথই সাগরে পড়েন স্ত্রী শাহিদা খাতুন। স্বজনদের সহায়তায় কোনো রকমে চলতে থাকে সংসার। তবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও দীর্ঘ 10 বছরেও হত্যাকাণ্ডের বিচার পায়নি পরিবারটি। স্বজন ও স্থানীয়রা বলছেন মাদক কারবার, চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মান্নান। এ কারণেই 2014 সালে তাকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের মামলায় 7 জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় পুলিশ, কিন্তু খুনিদের সাজা হয়নি আজও। সবাই দেখাশোনা করতেন, তারপরে যারা চোরাচালানি করতো তাদের একটু বাধা দিত, সেই কারণে আমার স্বামীর মেরেছে। বিচার এখন আমরা কখনো পাইনি। সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে, তারপরেও কোনো বিচার নাই। 2017 সালের 28 অক্টোবর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোনার হোসেন ইমনকে গুলি করে হত্যা করা হয়। মামলার অভিযোগপত্র জমা হলেও আসামিরা জামিনে মুক্ত। দীর্ঘদিনেও বিচার না পাওয়ায় হতাশ পরিবার। 10 বছর হয়ে যাক, 15 বছর হয়ে যাক, 20 বছর হয়ে যাক, আমার ছেলের বিচার আমি চাই। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় গত 1.5 দশকে যশোরে দলটির শতাধিক নেতাকর্মী খুন হয়েছে। এর মধ্যে 41টি হত্যাকাণ্ডই হয়েছে শার্শা উপজেলাতে। অভিযোগ আছে দলীয় কোন্দল, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়েই দ্বন্দ্বের জেরে বেশিরভাগ হত্যার ঘটনা ঘটে। অভিযুক্তদের অনেককেই দলীয়ভাবে পদবি দিয়ে পুরস্কৃত করার অভিযোগও আছে। এসব হত্যাকাণ্ডের কোনোটিরই বিচার হয়নি। তাদের প্রভাব এতটাই কঠোর ছিল যে আমরা কোনো জায়গায় কোনো সহযোগিতা আমরা চাইতে পারিনি। চাওয়ার আগেই আমাদের উপরে বিভিন্ন রকম প্রেশার। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছেন হাবিবুর রহমান, তাদেরকে হাতে ধরে পুরস্কৃত করেছেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বানিয়েছেন। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একজন নিরীহ একজন ছাত্র ছিল, তাকে হত্যা করার পরে তার নামে তো মামলা হয়নি, উল্টা জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা, সংসদ সদস্য 2 জনেরই পৃষ্ঠপোষকতায় অনেক বড় নেতা হয়েছে। তবে জেলা আওয়ামী লীগের সভাপতির দাবি অভ্যন্তরীণ কোন্দলের কারণে নয়, ব্যক্তিদ্বন্দ্বের জেরেই খুন হয়েছেন নেতাকর্মীরা। আমরা দলীয়ভাবে কিন্তু কোনো খুনিকে আমরা আশ্রয় দেয় না, এবং এই বিচার না হওয়ার কারণে, বিচারের রায় না পাওয়া পর্যন্ত আমরা দল থেকে তাদেরকে স্থায়ী বহিষ্কারও করতে পারি নাই। সুশাসন না থাকাতেই বিগত বছরগুলোতে একের পর এক হত্যাকাণ্ড হয়েছে মনে করেন সচেতন নাগরিকরা। আইন শৃঙ্খলা তখনই মানুষ মানবে, তখনই তার রক্ষা পাবে, তখনই সম্মান করবে আইন শৃঙ্খলা, যখন আইনের বিচার মানুষ পাবে। অনেক সময় সাক্ষী আসে না, সাক্ষী খুঁজে পাওয়া যায় না, সেসব বিভিন্ন কারণে বিলম্ব হয়। হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিষ্পত্তির জন্য অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা স্বজন হারানোদের। জাহিদ হাসান, যমুনা নিউজ। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রায় 3000 কোটি টাকার সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হয়নি। এইচএম খায়রুজ্জামান লিটন মেয়র থাকাকালে এই প্রকল্পের মেয়াদের সঙ্গে কয়েকশো কোটি টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব করেছিলেন। তাকে অপসারণ ও প্রশাসক দায়িত্ব গ্রহণের পর কোনো ব্যয় বৃদ্ধি ছাড়াই মন্ত্রণালয়ের কাছে এই প্রকল্পের মেয়াদ 2 বছর বৃদ্ধির প্রস্তাব পাঠিয়েছে সংস্থাটি।
সম্প্রতি রাজশাহী মহানগরীতে নবনির্মিত 6টি ফুটওভার ব্রিজের উদ্বোধন করা হয়েছে। AHM খায়রুজ্জামান লিটন মেয়র থাকাকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রায় ৩,০০০ কোটি টাকার সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এসবের নির্মাণ কাজ শুরু হয়। একই প্রকল্পের আওতায় 5টি ফ্লাইওভার নির্মাণের কাজ সবে শুরু হয়েছে। তবে মূল প্রকল্পের নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে গত 30 জুন। খায়রুজ্জামান লিটন মেয়র থাকাকালে এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধির পাশাপাশি কয়েকশো কোটি টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব করা হয়, যদিও তাকে অপসারণের পর ব্যয় বৃদ্ধি না করেই প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করেছে সংস্থাটি। মাননীয় মেয়র থাকাকালীন সময়ে এই প্রকল্পটাকে যেহেতু সময় বাড়বে, এই জন্য এটা যে কলেবরে প্রকল্পটা তৈরি করা হয়েছিল সংশোধিত ডিপিপিতে, আমরা সেটা এখন দেখেছি যে না, আমরা ঠিক প্রকল্পের যে মূল বরাদ্দ ছিল সেই বরাদ্দের ভিতরে সীমাবদ্ধ রেখে সংশোধিত ডিপিপি আমরা মন্ত্রণালয়ে পাঠাচ্ছি, যাতে করে আমাদের কোনো ব্যয় না বৃদ্ধি পায়। প্রকল্প পরিচালকও সম্প্রতি অবসরে গিয়েছেন। নতুন করে ওই পদে কেউ নিযুক্ত হননি এখনো। তারপরেও প্রকল্পের কাজ চালিয়ে যেতে চায় সিটি কর্পোরেশন। পিডি হিসেবে নিয়োগ দেওয়ার জন্য অলরেডি মাননীয় প্রশাসক মহোদয় অলরেডি পত্র লিখেছেন এবং সেটা মন্ত্রণালয়ে আমরা পাঠাচ্ছি। যতদিন পর্যন্ত প্রকল্প পরিচালক বা প্রধান প্রকৌশলী হিসেবে কাউকে আমরা ডেপুটেশনে এখানে না পাবো, ততদিন পর্যন্ত এখানে যারা আছে তাদেরকে দিয়ে আমাদের এখানে কাজ চালিয়ে নিতে হবে। মন্ত্রণালয়ের অনুশাসন অনুযায়ী জনস্বার্থে নেওয়া অর্থ সমাপ্ত সবগুলো কাজই পুরোপুরি শেষ করতে চায় রাজশাহী সিটি কর্পোরেশন। তবে অপ্রয়োজনীয় বিবেচিত হলে সেসব কাজ আর সম্পন্ন করার কোনো পরিকল্পনা তাদের নেই। যদি জনস্বার্থ সম্পৃক্ত যেগুলো শুরু করেনি বা হাফডান অবস্থায়, সেগুলো হয়তো আমরা শেষ করতে হবে, না হলে জনভোগান্তি হচ্ছে। আর যেগুলো হয়তো মাত্র শুরু করেছি অথবা শুরু করি নাই কিন্তু জনস্বার্থ অতটা হবে না, সেগুলো আমরা ডিসকন্টিনিউ করবো, অর্থাৎ এগুলো চালিয়ে যাব না। 2018 সালে খায়রুজ্জামান লিটন দ্বিতীয় দফায় মেয়র পদে আসীন হলে সমন্বিত নগর উন্নয়ন প্রকল্পে এ যাবৎকালের সর্বোচ্চ বরাদ্দ পায় রাজশাহী সিটি কর্পোরেশন। মেয়র পদে তৃতীয় দফা দায়িত্ব পালনকালে গণঅভ্যুত্থান উত্তর পরিস্থিতিতে পালিয়ে যান তিনি। মেয়রকে অপসারণের পর 19 আগস্ট সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। দিন রাত সমান তালে চলছে লোডশেডিং। তীব্র গরমে অতিষ্ঠ দিনাজপুর সহ উত্তরের জনজীবন, ব্যাহত প্রতিদিনের জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটের মধ্যে এরই মধ্যে 2টি চালু হয়েছে। বিদ্যুৎ বিভাগ বলছে সবকটি ইউনিট চালু করা ছাড়া সংকট নিরসন কঠিন। বিদ্যুৎ না থাকায় রাতের আধারে যেন ভুতুরে দিনাজপুরের মহাসড়ক, পথঘাটও অচেনা। স্বস্তি নেই ঘরেও। প্রচণ্ড গরমের মাঝে ঘন ঘন লোডশেডিং, ব্যাহত জীবনযাত্রা, শিশুদের নিয়ে মায়েদের কষ্ট বেশি, বিপাকে শিক্ষার্থীরাও। কারেন্ট না থাকাতে আমার পড়াশোনার অসুবিধা হচ্ছে এবং রাতে যে ঘুমাবো তারও অসুবিধা হচ্ছে। সামনের মাসে আমাদের এক্সাম আছে, এক্সামটা পূরণ করার জন্য আমরা মোমবাতি দিয়ে ঘাটতিটা পূরণ করতেছি। বর্তমানে কারেন্টের যে পরিস্থিতি, বাড়ির কর্তারাও পড়েছেন বেকায়দায়, কারো কারো কাটছে নির্ঘুম রাত। বাসায় বিদ্যুৎ থাকতেছে না, অতিরিক্ত তাপমাত্রা, বাচ্চা কাচ্চারা সুস্থভাবে থাকতে পারতেছে না, লেখাপড়া করতে পারতেছে না। অতিরিক্ত গরম, এই গরমের তাপে আমরা বাজারে বসে আছি। এই আস্তে আস্তে এই যাচ্ছে, এতে আর কি ঘুম টুম হয় না। দিনেও নেই পরিত্রাণ, শুধুই বিদ্যুতের আসা যাওয়ার খেলা। এতে ব্যবসা বাণিজ্যে দেখা দিয়েছে স্থবিরতা, ব্যাহত চাষাবাদ, বিপাকে দিনাজপুর সহ আশপাশের জেলার মানুষ। সারা রাত তো ঘুম হয় না, দিনের বেলা রেস্ট নেবেন, দিনের বেলা ওয়েদার যে অবস্থা। ব্যবসা প্রতিষ্ঠানে ছেলেপেলে কাজ করতে পারতেছে না, গরমে খুব ক্লান্তি বোধ করতেছে। বরাদ্দ যদি বাড়ে তখন একটু কোনোখানে বেশি পায়, মাঝে মাঝে বরাদ্দ বাড়ার সিস্টেম হচ্ছে ধরেন কোনো একটা জায়গায় আমাদের তো নেসকোয়াস পল্লিবিদ্যুৎ আছে, কারণ পল্লিবিদ্যুতে কোনো লাইনে কাজের জন্য বন্ধ আছে লাইনটা, তখন ওইখানকার কাছে বরাদ্দটা আমাদের দিল, আমরা তো অনেক বেশি পাই। নেসকো জানিয়েছে দিনাজপুর শহরে গড়ে 28 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। আবার ঝুলে গেল চট্টগ্রামের পূর্ণাঙ্গ বার্ন ইউনিট হাসপাতাল। চীনের অর্থায়নে এ মাসে শুরু হওয়ার কথা ছিল 284 কোটি টাকার প্রকল্পের কাজ, পরিবর্তিত প্রেক্ষাপটে তা পিছিয়েছে। নতুন করে আবার চীনের প্রতিনিধি দল আসার কথা। পর্যবেক্ষণ শেষে অক্টোবরে নির্মাণ শুরুর আশা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের।
আলাদা একটা চিকিৎসা হাসপাতাল নাই যাদেরকে। চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়ায় একটি দোকানের কর্মী নয়ন মিয়া গেল 6 মাসে অন্তত 8 থেকে 10 জন অগ্নিদগ্ধ রোগীকে ভর্তি করিয়েছেন হাসপাতালে। আগুনে পোড়া রোগী ও স্বজনদের আর্তনাদ দেখেছেন কাছ থেকে। পুরা রোগীগুলা কি পরিমাণে কান্না করতেছে, কি পরিমাণে বাঁচার জন্য আকুতি মিনতি করতেছে, কিন্তু এদের যে একটা চিকিৎসা দেওয়ার দরকার এই চিকিৎসাটা এখানে নেই। বাইরের মানুষ দেখছে এখানে মারাও গেছে, পুরা রোগী মারা গেছে এদেরকে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা না পাওয়ার কারণে। চট্টগ্রাম মেডিকেলে বর্তমান বার্ন ইউনিট মাত্র 40 শয্যার। আশেপাশের সব জেলা উপজেলার আগুনে পোড়া রোগীর একমাত্র ভরসা, কিন্তু চিকিৎসা অপ্রতুল, চলছে জোড়াতালি দিয়ে। ফলে বেশিরভাগ রোগীকে পাঠাতে হয় ঢাকায়। এ অবস্থায় আশার আলো জাগিয়েছিল প্রস্তাবিত 150 শয্যা বিশিষ্ট বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রকল্প। চীনের অর্থায়নে 284 কোটি টাকায় চট্টগ্রাম মেডিকেলের পাশে 6 তলা বিশিষ্ট ভবন নির্মাণ শুরুর কথা ছিল চলতি মাসে, কিন্তু সাম্প্রতিক পট পরিবর্তনে ঝুলে গেছে সব। যারা চাইনিজ কন্ট্রাক্টর তারা আমার সাথে যোগাযোগ করেছে, অক্টোবরের শেষের দিকে তারা আসবে এবং চাইনিজ প্রতিনিধি যারা আছে তারা আমাদের উপদেষ্টাদের সাথে যোগাযোগ করেছে। এটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট, এটা চলমান আছে এবং অক্টোবরের শেষের দিকে তারা সেখানে কাজ শুরু করবে। সর্বশেষ গত 7 সেপ্টেম্বর সীতাকুণ্ডে এসএন কর্পোরেশন নামে শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ 12 শ্রমিককেও চট্টগ্রাম থেকে পাঠাতে হয়েছে ঢাকায়। এ পর্যন্ত 5 জনের মৃত্যু হয়। চট্টগ্রামে আগুনে পোড়া রোগীর চিকিৎসা না পেয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। অনেক পোড়া রোগী ঢাকা বা অন্যান্য জায়গায় নিয়ে যেতে যেতে আমাদের অনেক স্বজনরা হারানো হয়, মারা যায় রাস্তার মধ্যে। আমাদের তো এখানে এমন অবস্থা নেই যে পাবলিক বা বেসরকারি কোনো ক্লিনিকে নিয়ে উপস্থিত ট্রিটমেন্ট করার কোনো সেরকম পর্যাপ্ত ব্যবস্থা নেই। আর ইউনিট থাকতো তাহলে কিন্তু মানুষগুলোকে ঢাকা নিতে নিতে অনেকেই রাস্তার মধ্যে মৃত্যুবরণ করতে হয়। অনতি বিলম্বে স্বাস্থ্য মন্ত্রণালয় যাতে একটা হাসপাতাল ব্যবস্থা করে। এর আগে 2022 সালে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে প্রাণ গেছে অর্ধ শতাধিক শ্রমিকের। মামুনুর রশিদ তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। স্থানীয় সক্ষমতার কথা বলা হলেও বিদেশ নির্ভর প্রযুক্তি এবং পরামর্শকদের দাপট ছিল আইসিটি খাতে। বেসুমার লুটপাটের জন্য সাবেক আইসিটি প্রতিমন্ত্রী বরাবরই স্থানীয় প্রযুক্তিবিদদের এড়িয়ে চলতেন। তৃতীয় পক্ষ কিংবা নামকাওয়াস্তে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয়েছে শত শত কোটি টাকার প্রকল্প। বিশ্লেষকরা বলছেন, এতে রাষ্ট্রীয় অর্থের অপচয়ের পাশাপাশি বিদেশি নির্ভরতা বাড়ানো হয়েছে, যার জন্য কাঙ্ক্ষিত সফলতা আসেনি ডিজিটাল খাতে। শেখ হাসিনা সরকারের 15 বছরে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগের পরিমাণ 65,000 কোটি টাকার বেশি। নেওয়া হয়েছে একের পর এক প্রকল্প। সেবার পরিধি বিস্তার এবং দক্ষ জনবল তৈরির পাশাপাশি আইসিটিতে স্থানীয় প্রযুক্তিবিদদের সম্পৃক্ততার কথা বলা হলেও বাস্তবে ঘটেছে উল্টো চিত্র। সরকারের 2000-এর বেশি প্রযুক্তিবিদ উপেক্ষিত থেকেছে। বিশেষ কতিপয় আমলা তাদের সুবিধার্থে আমাদের যে কনসালটেন্ট যারা আছে, কনসালটেন্টের মাধ্যমে যদি কোনো কাজ করানো হয়, প্রজেক্ট বাস্তবায়ন করা হয়, তাহলে একই কাজ 2বার 3বার করাতে পারে, একই টাকা বারবার নিতে পারে। আইসিটির বিভিন্ন সূচকে বাংলাদেশের অবস্থান তলানিতে। ডেভেলপমেন্ট ইন্ডেক্সে স্কোর 100-এর মধ্যে 62-তে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি সূচকে 174-এর মধ্যে 113-তে, ইন্টারনেট গতিতে 147 দেশের মধ্যে 109। ফ্রিল্যান্সিং এর তালিকাতেও পেছনের সারিতে বাংলাদেশ। সংশ্লিষ্টরা বলছেন, অর্থ লুটপাট করতে নন টেকনিক্যাল ব্যক্তিদের প্রাধান্য দেয়া এবং ইচ্ছে পূরণে বিভিন্ন প্রকল্পে বিপুল পরিমাণ বিনিয়োগ করায় সূচকে এগুতে পারেনি বাংলাদেশ। বিদেশি লোকবল রিসোর্স করে যখন ওই প্রকল্পটা বাস্তবায়ন করা হয়, এখানে বেশ কিছু ঘটনা ঘটে। প্রথমত আপনাদের ওনারশিপে ঘাটতি হয়, কারণ উনি যেহেতু বিদেশি পরামর্শক, সঙ্গত কারণে একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে উনি চলে যাবেন অথবা এই প্রকল্পটা শেষ হবে। সেক্ষেত্রে ওনার অবর্তমানে এটা কিন্তু একটা ঝুঁকির মুখে পড়ে। অর্থ লোপাটের সুযোগ তৈরি করতে নানা ধরনের ছকে ফেলে বিনিয়োগ পরিকল্পনা করেছিল সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দুর্নীতির হোতাদের বিচারের আওতায় আনার দাবি প্রযুক্তি সংশ্লিষ্টদের। এই টাকা যদি আমাদের ইনফ্রাস্ট্রাকচারে বা আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে সঠিকভাবে ব্যবহার হতো, তাহলে কিন্তু আমাদের এই সেক্টরটার চেহারাই পাল্টে যেত। স্বজনপ্রীতি করে বিভিন্ন রাজনৈতিক বিবেচনায় এই প্রজেক্টগুলোকে আসলে নষ্ট করা হয়েছে এবং এখান থেকে শয়ে শয়ে আমি মনে করি ইনফ্যাক্ট হাজার হাজার কোটি টাকা আসলে লুটপাট করা হয়েছে। গেল 15 বছরে প্রকল্পের নামে এ খাতে কী ধরনের অর্থ লোপাট হয়েছে তা খতিয়ে দেখতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি কাজ শুরু করেছে।
মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। বাঁধ ভেঙে প্রায় প্লাবিত হয় খুলনা উপকূলের বিস্তীর্ণ অঞ্চল। প্রতিটি ঘটনাই যেন এক একটি দুঃসহ স্মৃতি। বাঁধ ভাঙা মানে ফসলের আবাদ আর মাছের ঘের তলিয়ে যাওয়া, ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি। প্রতিবারই বাঁধ ভাঙে আবার নতুন করে জীবন শুরু করতে হয় উপকূলবাসীর। বেঁচে থাকার লড়াই যেন শেষ হবার নয়, অথচ প্রতি বছরই কোটি কোটি টাকা খরচ হয় বেড়ি বাঁধ সংরক্ষণে। বিশেষজ্ঞদের মতে দুর্নীতির কারণে সুফল পাচ্ছে না ক্ষতিগ্রস্তরা। বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি। চলতি মাসের শুরুতে খুলনা দাকপের খুনারাবাদ এলাকার বেড়িবাঁধ ভেঙে ঢাকি নদীর পানিতে তলিয়ে যায় আশপাশের 3 গ্রামের অধিকাংশ এলাকা। ভরা জোয়ারে বাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার এমন দৃশ্যের সাথে উপকূলবাসীর পরিচয় দীর্ঘদিনের। অগাস্টেই ভদ্রা নদীর পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয় কালীনগর বাঁধ। এর আগে কয়েক দফায় ঘূর্ণিঝড়ে কয়রা, পাইকগাছা, দাকপের অন্তত 10টি পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ ও ফসল রক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। ধান তো 30 বিঘা জমি করেছি, তার সব মানে বাড়িয়ে গেছে। নেট ঘিরে রাখছেন, মাছ শাক ছিল ঘিরে, তা বড়ই আছে কি নেই তা বলতে পারিনি। প্রতিবারই প্লাবনে ভেসে যায় চিংড়ির ঘের আর ঘরবাড়ি। এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি উপকূলীয় এলাকার মানুষের। গত 5 বছরে অন্তত 5 বার ভাঙছে এখানে, কিন্তু ওনারা কোনো টেকসই বাঁধের জন্য মানে পানি উন্নয়ন বোর্ডের কোনো ভূমিকা আমরা এই অঞ্চলে দেখি নাই। আগে থেকে ব্যবস্থা নেয় তাহলে তো স্বেচ্ছাশ্রম পায় না, ওদের টাকা দিয়ে শ্রম কিনতে হয়। তারা মাথাই করে না যে এটা এলাকার মানুষ ভোগান্তিতে আছে। পানি উন্নয়ন বোর্ডের হিসাবে গত 10 বছরে শুধু বাঁধ সংরক্ষণেই খুলনায় ব্যয় হয়েছে 1.25 কোটি টাকার বেশি। তারপরও টেকসই বাঁধ পায়নি এ অঞ্চলের মানুষ। স্থায়ী বাঁধের বদলে সংস্কারেই আগ্রহ বেশি কর্মকর্তাদের। অপ্রিয় হলেও সত্য, একেবারে নিচের থেকে উপর পর্যন্ত নানানভাবে দুর্নীতির সাথে যুক্ত থাকে। কাজের গরু কেতাবে আছে, গোয়ালে নাই, ব্যাপারটা অনেকটা ওরকম। ফলে এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এই দুর্নীতির যে একটা মহা প্রবণতা ছিল আমাদের, এ থেকে যদি বেরিয়ে না আসা যায় তাহলে আমাদের এই সমস্যার সমাধান কিন্তু সহজে সম্ভব না। ক্ষতিগ্রস্ত বাঁধগুলো টেকসই করার বদলে আবারও সংস্কারের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অক্টোবর নভেম্বর মাসে একটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকে। এর আগেই আমাদের সবগুলো বেড়িবাঁধ আমরা মেরামত করে আমাদের যে ডিজাইন স্পেসিফিকেশন অনুযায়ী এগুলো সংস্কার করা হবে। খুলনা উপকূল জুড়ে 630 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এই এলাকা জুড়ে প্রায় 7.5 লাখ মানুষের বসবাস। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। আবারও ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টা চালানো হয়েছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। রোববার স্থানীয় সময় বিকেলে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের নিজ গলফ ক্লাবে খেলছিলেন ট্রাম্প। খেলার মাঠে তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন সিক্রেট সার্ভিস বাহিনীর সদস্যরা। এ সময় গলফ ক্লাব থেকে মাত্র 400 মিটার দূরের ঝোপ থেকে ট্রাম্পের দিকে তাক করা একটি বন্দুক দেখতে পান তারা। সঙ্গে সঙ্গে বন্দুকধারীকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি ছোড়ে সিক্রেট সার্ভিস সদস্যরা। বন্দুক রেখে পালিয়ে যায় সন্দেহভাজন। ঘটনাস্থল থেকে একটি AK-47 স্টাইল রাইফেল, 2টো ব্যাকপ্যাক ও একটি গোপ্রো ক্যামেরা উদ্ধার করা হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনার পর দ্রুত ট্রাম্পকে গলফ ক্লাব থেকে সরিয়ে নেয় তার নিরাপত্তা কর্মীরা। হামলার চেষ্টা সম্পৃক্ততায় অভিযোগে আটক করা হয়েছে এক ব্যক্তিকে। বিভিন্ন গণমাধ্যম বলছে আটককৃতদের নাম রায়ান উইজলি রউথ। এই ঘটনায় তদন্ত শুরু করেছে FBI সহ অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো। ইসরায়েলে বৈধ অভিবাসনের প্রলোভন দেখিয়ে যুদ্ধে যোগ দিতে বাধ্য করা হচ্ছে আফ্রিকান আশ্রয় প্রার্থীদের। তেল আবিবের গণমাধ্যম হারেটস এর প্রতিবেদনের সামনে এলো এমন চাঞ্চল্যকর তথ্য। ঠিক কিভাবে, কোন প্রক্রিয়ায় তাদের নিয়োগ হয় সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। তবে কর্তৃপক্ষের দাবি সংগঠিত পদ্ধতিতে চলছে এই প্রকল্প। যদিও এখনও কোনো আশ্রয় প্রার্থী আফ্রিকানকে বৈধ কাগজপত্র দেওয়া হয়নি, এমন তথ্য উঠে এসেছে হারেটসের প্রতিবেদনে। 2 সপ্তাহ চলবে ট্রেনিং, তারপর ইসরায়েলি সেনাদের সাথে যুদ্ধের ময়দানে নামতে হবে লড়াইয়ে। তাহলেই মিলবে ইসরায়েলের বসবাসের অনুমতি। আশ্রয়প্রার্থী আফ্রিকানদের এমন প্রস্তাব দিয়েছে তেল আবিব। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম হারেটস। তবে ঠিক কোন প্রক্রিয়ায় কিভাবে নিয়োগ হয় এসব আশ্রয় প্রার্থীর তা জানানো হয়নি প্রতিবেদনে। বলা হয় বিষয়টি কনফিডেন্সিয়াল, তাই গোপন রাখতে চায় সেনাবাহিনী। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আইন উপদেষ্টাদের নির্দেশনায় সংগঠিত পদ্ধতিতে পরিচালিত হচ্ছে বিশেষ এ প্রকল্প, দাবি কর্মকর্তাদের।
হারেৎজকে দেয়া সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক এক আশ্রয়প্রার্থী জানান, যুদ্ধে যেতে রাজি হলে অস্থায়ী পরিচয়পত্রের একটি কপি জমা দিতে বলেন ইসরায়েলি কর্মকর্তারা। 2 সপ্তাহের সামরিক প্রশিক্ষণ শেষে যুদ্ধের ময়দানে নামতে হয় সেনাদের সাথে, আর তারপরই মিলবে দেশটিতে বসবাসের সরকারি মর্যাদা, দেয়া হয় এমন আশ্বাস। তবে হারেৎজ জানিয়েছে, এখন পর্যন্ত যেসব আশ্রয়প্রার্থী যুদ্ধে যোগ দিয়েছেন তাদের কেউই পায়নি বৈধ অভিবাসীর কাগজ। গণমাধ্যমটির জরিপ অনুসারে ইসরায়েলে বসবাসের বৈধতা চাইছে প্রায় 30,000 আফ্রিকান। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। দর্শক, এখনকার মতো এই ছিল যমুনা নিউজে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।